হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর আপনি কে বলছেন? আমি কার কাছে ফোন করলাম আমি নিজেও জানি না। আমাকে চিনবেন আগে? আমাকে চিনতে হবে। আপনার পরিচয়টা দেন। কে আপনি বলছেন? আপনি তো আগে ফোন করছেন। বুঝেন না ব্যাপারটা? আপনি আসলে কে? পরিচয় দেন তো। আমি তো নাইট সাহেবের স্ত্রী বলছি। আপনি কি আমাকে চিনেন? আর শুনুন, আপনি যেই হন না, আপনার নাম্বারটা এখানে সেভ করা। আমি আসলে বিদ্যুৎ বিল দিতে হবে তো, আমি এই জন্য কাউকে মনে করে আর কি ফোন করছিলাম। তো আপনি কে? একটু পরিচয় দিবেন ভাই? পরিচয় দিলে একটু খুশি হতাম। ও, আপনি নাহিদ সাহেবের স্ত্রী? ও তো আমার ফ্রেন্ড। তো এখন কোথায়? অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না। অনেকদিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তো এখন কোথায় থাকে? বাসায় আছে? না না, ও তো গত বছর একটা ভাবে অস্ট্রেলিয়া গেছে। অস্ট্রেলিয়া চলে গেছে। আজ ১ বছর হলো। বাসায় নাই তো। আমার তো আর বড় ছেলে মেয়ে নাই। একটা ছোট্ট বাবু আছে। এর বয়স মাত্র, ও আমার পেটে রেখে গেছিল। এই তো ৭ মাস বয়স। ও যাওয়ার ৩ মাস পরেই আমার বাচ্চাটা প্রসব করলাম। তো মানে আমার আসলে একা ফ্ল্যাটে থাকি তো। আর এই কাজের বুয়াটা আছে। তো আমার ওই বিদ্যুৎ বিল দিতে হবে। আমি আসলে একজনকে ট্রাই করতে গিয়ে, আমি একজনকে উদ্দেশ্য করে ট্রাই করতে গিয়ে আপনার কাছে ফোনটা চলে গেছে। সরি ভাইয়া, কিছু মনে নেবেন না আর কি। আপনি কি আমার হাজবেন্ডকে চিনেন? আরে হ্যাঁ, চিনব না মানে? ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড। আমরা একসঙ্গে কলেজে লেখাপড়া করছি। তো নাইট শেফ তো বিয়ে শাদী করছে অনেক দেরি করে, লেখাপড়া শেষ করে বিয়ে শাদী করছে অনেক দেরি করে আমার জানা মতে। তো ও তো একটা জব করতো, জব ছেড়ে মানে পাবলিক ফার্মে জব করতো কি জন্য একটা। তো তো ভালো মতো স্যালারি পেতো, তারপরে মনে হয় জবটা ছেড়ে দিয়েছিল না? হ্যাঁ, ও চাকরি করতে আসলে ওর পছন্দ হলো না। বলছিল যে আমি পরের চাকরি আর কতদিন করব, ভাল লাগে না। তো যাই হোক, একটা উপায় ওর বের হলো। কারো মাধ্যমে ও অস্ট্রেলিয়া চলে গেছে। যাক, ওখানেও মোটামুটি ভালো আছে। ঠিকঠাক মতো ফোন করে যোগাযোগ করে, ভিডিও কলে কথা হয়, যা হোক মোটামুটি ভালো আছে। একটা ভালো পজিশনে আছে। তো আপনি যখন নাইট সাহেবকে এত চেনেন এবং তার কাছের বন্ধু আপনি, আপনি যেই হন না, আমি তো আপনাকে দেখি নাই। আপনাকে দেখবো। আপনি একদিন আমার বাসায় দাওয়াত নেন। কবে আসবেন বলেন? আসবেন তো? হ্যাঁ, যাব না কেন? তবে আপনিই বলেন না আমি কবে আসবো। আপনি যেদিন দাওয়াত করে বলবেন দিনটা ঠিক করেন, আমি ঠিক আপনার বাসায় চলে আসবো। আসবো না কেন? তাহলে আগামী শুক্রবারে আসেন। শুক্রবারে আসলে ভালো হয়। আপনাকে একটু আপ্যায়ন করবো, খাওয়াবো। আচ্ছা বলুন তো, আহ আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মানে নাইট শিফট থাকতে কি আপনার সঙ্গে ফোনে কথা হতো? হ্যাঁ, মাঝে মধ্যেও ফোন করলে কথা হতো। যেহেতু আমার কলেজ লাইফের ফ্রেন্ড, কথা তো হতোই। আর এই জন্য নাম্বারটা সেভ করা হতো। এখন তো অনেকদিন বাদেও আমার সঙ্গে আর যোগাযোগ নাই। আর এই নাম্বারটা আপনি ইউজ করছেন, এটাও তো আমি জানি না। যাই হোক, কেন? কোনো সমস্যা? আরে না, সমস্যা হবে কেন? আমি এমনি জিজ্ঞেস করছি তাই। যেহেতু আপনি নাইট সাহেবের ফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার সঙ্গে কি আর আমি অন্য অন্য আচরণ করতে পারি? আমি সে এমনি বলছি। সমস্যা হবে কেন? এভাবে বলছেন কেন? আপনি আসলে ও থাকলেও তো আপনাকে আপ্যায়ন করতো। সেই জায়গা থেকে আর কি আমি আপনাকে আপ্যায়ন করব বা আপনার সঙ্গে আমি একটা সুসম্পর্ক রাখবো। তো আসলে পারে তারপরে মায়া হবে, কথা হবে। হাসেন না। কেমন কথা বলেন না আপনি? হাসেন। তাই? হ্যাঁ, দাওয়াত যখন করছেন যাবোই তো। কি ব্যাপার? গেলে কি আমাকে খুব আপ্যায়ন করবেন নাকি? হ্যাঁ? আর শুনুন, নাইট চাপ নাই। আপনার বিয়ের বয়সও তো বেশি দিন হয় নাই। একা একা থাকেন কেমন করে? কষ্ট হয় না? না মানে আমি সেভাবে বলছি না। আহ, সংসারের আসলে একটা গার্জিয়ান ছেলে মানুষ না থাকলে কেমন হয় না? তারপরেও তো সার্বিক ব্যাপারটা আর কি একটু কষ্টই হয়। তারপরেও একটা কুমারী মেয়ে, আপনি একা থাকেন। আসলে এই জন্য আর কি বলছি। মাইন্ড করেন না।
আরে না না, মাইন্ড করবো কেন? আপনি বলতেই পারেন। আর তাছাড়া আপনার কথা আমার খুব ভালো লাগতেছে কেন যেন। আপনি মাঝে মধ্যে এমনি আমাকে ফোন করবেন, কিন্তু কথা বলবেন। আসলে আমি তো সবসময় কারোর সাথে কথা বলি না, একা একা লাগে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মাঝে মধ্যে আমাকে একটু ফোন করে কথা বলবেন, বিশেষ করে রাত্রে একটু কথা বলবেন, আমি সময় দিব, কথা বলবো। ঠিক আছে? আরে নায়েব সাহেব তো তাও একটা সুন্দরী স্ত্রী পেয়েছে, রমণী পেয়েছে। আর আমি যে আজ পর্যন্ত বিয়েই করলাম না। একলা একটা জীবন কাটাচ্ছি। তারপরেও নায়েব সাহেব কি আমাকে তার স্ত্রীকে কি বুঝিয়ে দিয়ে গেল নাকি? ব্যাপারটা বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? কি বললেন আপনি? আহ কেন, সমস্যা আছে নাকি? ভয় লাগে আপনার? আরে বাবা, ঘাড়ে চেপে বসবো না, একটু সময় দিলেই হবে, বোঝেন না? এত ছেলে মানুষ এত বোকা হয় আর এত ভীতি হলে চলে? আমি কি এমন করছি, কি এমন বলবো আপনাকে যে ভয় লাগছে? একটু মাঝে মধ্যে ফোন করতে বলছি, কথা বলবো। কেন, মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে আপনার বুঝি ভালো লাগে না? ভালো লাগে না? আসলে আমি ব্যাপারটা ওইভাবে বলছি না। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি নায়েব সাহেব যে কোনো ভাবে জেনে যায়, তাহলে কি হবে? আমি এইটা ভাবছি আর কি। বুঝেন না? আরে দূর বাবা, ভয় কিসের? আমি আছি না, আমি সব ম্যানেজ করে নিব। তো ইয়ে হলে চলে, সব আমি ম্যানেজ করব, সমস্যা নাই। আহ কেন, আমার সাথে কি কথা বলতে, সম্পর্ক রাখতে আপত্তি আছে আপনার? বলেন, আপত্তি করেন না। কারণ একটা মেয়ে মানুষ তো বোঝেনি তো। আর আমি আসলে কি বলতে চাইছি এটা ক্লিয়ার বলে নি। মাঝে মধ্যে আপনি আমাকে একটু সময় দিবেন, আমার বাসার এটা সেটা প্রয়োজন হলে আমি আপনাকে টাকা দেব, সেটা করে দিবেন। আর আমি তো যে কয়দিন আপনি বিয়ে শাদী না করেন, ঠিক সে কয়দিন আপনাকে বন্ধুর বউ না আমি, সেভাবে আপনার সঙ্গে আর কি মিশে থাকবো। বুঝতে পারছেন জনাব? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার স্বামী নেই অনেকদিন যাবত। আপনি অল্প দিন হলো বিয়ে হয়েছে, মাত্র সবে একটা বাচ্চা হলো। একা একা থাকতে আপনার কষ্ট লাগে না? মানে ব্যাপারটা মাইন্ড করেন না? স্বামী নেই, অনেক সময় স্বামীর সুখ দরকার হয়, বা স্বামীর যে একটা ঘাটতি, এটা আসলে কেমন অনুভূতি জাগে একটু বলেন তো। ওরে বাবা, এত দূর ভেবে বসছেন? ওই যে কোলবালিশ আছে না, কোলবালিশ, ওইটা নিয়ে শুয়ে থাকি। আর কিছু বলবো জনাব? হ্যাঁ, ভাজা মাছটা উল্টাই খেতে জানেন না। আমি আসলে আপনাকে কি বলতে চাইছি এটা আপনি এখনো বুঝতে পারেননি। আস্তে আস্তে সবই বুঝিয়ে দেব জনাব, সব বুঝিয়ে দেব। হুম, বন্ধুকে পেয়েছি, এখন আর সারাসারি নেই। আমার দাবি দেওয়া সব বন্ধুর কাছ থেকে আদায় করে নেব, ঠিক আছে? কিচ্ছু বোঝে না, এত বোকা হলে চলে? আমি তো আছি। তার মানে আমি আপনাকে আদর করতে চাইলে আপনি আদরও করতে দেবেন? হ্যাঁ। হ্যাঁ, দেব না কেন? অবশ্যই দেব। আমি আপনার বন্ধুর বউ না? তো বন্ধুর বউ তো নিজের বউয়ের মতোই। আর যেহেতু আপনার বউ নাই, ব্যাপার কি, কোনো সমস্যা নাই, দেব। হুম হুম, টেনশন নেই। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এসব কি হচ্ছে? আমি কি আসলে সত্যি সত্যি এসব শুনছি নাকি স্বপ্ন দেখছি? হ্যাঁ। দাঁড়ান, আমি আপনাকে জনাব এখনই বুঝিয়ে দিচ্ছি। উম 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 হয়েছে জনাব, একটু স্যাম্পল দিলাম, বাকিটা আরো দিব রাত্রে। আবার আমার ইমো নাম্বারটা আছে, একটু পরে আপনাকে দিব, হ্যাঁ? জনাব, আপনাকে সোজা করেই ছাড়ছি। এত দিনে না পাইছি একটা মদন, হ্যাঁ, সোজা করে ফেলবো আমি। আমি কি আর নায়েব সাহেবের মতো আপনাকে সুখ দিতে পারবো? তা কি সম্ভব? কেন জনাব, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনি না পুরুষ মানুষ, এত নার্ভাস হলে চলবে? আপনি মনে সাহস রাখেন জনাব, আমাকে একদম, আমি যেভাবে চাইবো, যেভাবে যেটা যখন যা বলবো, হিংস্র বাঘের মতো হুঙ্কার মেরে এসে
সেই কাজটা করতে হবে, ঠিক আছে? আরে নায়েব সাহেব তো আহ করতো, সে মোটামুটি বেশ ভালো পারদর্শী। আমি তো তার উপরে অখুশি না। সে আমাকে যথেষ্ট সুখ দিত, যথেষ্ট মজা দিয়ে সবকিছু আর কি, এটা এত ভেঙে ভেঙে বলতে পারলাম না। যথেষ্ট সুখ দিত আমাকে। কাল আমি আপনার কাছে আশা করি এইটুকু, যে আপনি তো একটা ইয়াং ছেলে, আরে আপনার বাহুবলী আলাদা। আর তাছাড়া আমি দেখতে শুনতে বেশ মোটা সোটা একটু, হ্যাঁ। দেখলে আপনার চোখ জুড়াই যাবে, না জিষ্ণু দুশাসি। আমার ওজনও মোটামুটি 70 কেজি হবে। আমি কি কম, বলুন? ওরে বাবা, তাহলে তো এক্সেলেন্ট, বেশ সুন্দর হবে। আমার তো এরকমই পছন্দ, যে এইরকম দেখে একটা পরের মেয়েকে বিয়ে করব। তো না চাইতেই জল, এরকম হলে তো ভালোই হবে। যতদিন নাইট সাহেব না আসবে, আমি যদি তার অভাবটা, তার গ্যাপটা, তার শূন্যস্থানটা আমি পূরণ করতে পারি, তাহলে তো ভালোই নিজেকে মনে করব যে কারোর একটু উপকার করলাম। কি ঠিক বললাম না? হ্যাঁ, 100% ঠিক। আর আমি তো আপনার কাছে এটাই চাচ্ছি রে বাবা, বোকা ছেলে। এতক্ষণে না আপনি বুঝলেন ব্যাপারটা। আমি তো এইটাই চাচ্ছি। আর রাত্রে ভিডিও কল, ফোন ফোন মানে ভিডিও কলে যদি আপনি ফোন দেন না ইমুতে, তাহলে তো আমি আপনাকে আমার পায়ের থেকে মাথা অব্দি সবটা দেখাবো, যে আমি আসলে দেখতে কেমন, আমার সাইজটা কেমন, যাতে আপনার আরো একটু আগ্রহ জাগে আমার প্রতি, হ্যাঁ। তারপরে নাইট সাহেব কিন্তু যতদিন না আসবে অতদিন বন্ধু হিসাবে আমার পাশে থাকতে হবে। আমি যখন যেটা, মানে এভরিথিং এভরিথিং, আমি যখন যেটা করতে বলবো ঠিক সেটা করতে হবে। মানে বুঝে নেন ব্যাপারটা, A to Z আমি যা করতে বলবো আমার হাজবেন্ডের গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? কি রাজি তো আপনি? ঠিক আছে। আমি তো এক পায়ে খাড়া, আমার তো কপাল মনে হয় খুলেই গেল। ভালোই হবে। তবে একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আহ আহ আপনার বডি সাইজ কত হবে একটু বলেন তো, তাহলে আমি অনুমান করব আপনি দেখতে কেমন, নদুস নদুস মানে কেমন শরীর স্বাস্থ্য একটু বুঝে নিতে পারবো। জি জনাব, বলছি 36। ঠিক আছে, শুনতে পেয়েছেন? আস্তে করে বলছি, আবারও বলছি 36। লজ্জা লাগে কিন্তু আমার, আর বলতে ইচ্ছে করছে না। নিজে এসে সব নেড়ে চেড়ে দেখে নিক, যারটা সে বুঝে নিক। অত বলতে পারবো না আমি। যা, আমার লজ্জা করে না, বোকা ছেলে। শুক্রবার দিনকে আসেন আমার বাসায়। শুক্রবারে আসলে আমার বাসায় তো শুধু কাজে বুয়া থাকে, আর কেউ থাকে না, হ্যাঁ। আহ ও একটা টাইম একটু কাজ করে চলে যায় বাসাতে, আমি আর আমার বাবুটা এই থাকি গেট আটকে দিয়ে। আমি বাসার ঠিকানা শেষে বলে দিব, ওখানে নক করলে হবে, হ্যাঁ। ফোন করে চলে আসবেন শুক্রবারে, জুম্মার নামাজ পড়ে আমার বাসাতে চলে আসবেন। তারপরে আমি আর আপনি দেখবো না কতদিন আমাকে বোকা ছেলে পাহারা দিয়ে রাখতে পারে। হুম, আমিও দেখবো না। আর আমার ভালোই হলো মনে হয়, তাই না? হুম, ভালো তো লাগবেই। এখন তো আর কোল বালিশ লাগবে না, আমি তো আছি, তাই না? হ্যাঁ, এই তো, বুঝতে পারছেন ব্যাপারটা। আমি কেন আপনি থাকতে কোলবালিশ ব্যবহার করব, হ্যাঁ? বুঝেন না এটা? নাইট সাহেবের যে গ্যাপ আছে, গ্যাপটা আপনাকে দিয়ে পূরণ করব। আচ্ছা, শুক্রবারের দিন কি যদি আমি আপনাকে আমার বাসাতে রেখে দিই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে, জনাব? বলেন তো। আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো আমার জন্য খুশির সংবাদ। কারণ আমার তো আসলে এখন এরকমটাই প্রয়োজন, বয়সটা তো এটাই। ঠিক আছে, তাহলে শুক্রবার দিন কিন্তু অবশ্যই আমি আসবো। যে লোভ দেখাইছেন আপনি, আমার তো আর শুক্রবারটা কবে আসবে এটাই তো আর দেরি হচ্ছে না। ঠিক আছে, আসবো নি আমি। আর শোনেন, ওই একটু পরে আমাকে কল করে আপনার ইমো নাম্বারটা দেন, ওইটা আমি অ্যাড করে নিয়ে আমি আপনাকে ফোন করে রাত্রে একটু ভিডিও কলে কথা বলবো না। আর শুক্রবারে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আসতেছি, হ্যাঁ। ভালো থাকবেন, তা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে জনাব, আমি আপনার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, অবশ্যই আজকে রাত্রে কিন্তু ফোন দিবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আমি আরেকটু আকর্ষণের কিছু আপনাকে দেখাবো।
যাতে আপনার শুক্রবারে মিস না করেন। ঠিক আছে জনাব? তো ঠিক আছে, রাখতেছি এখন, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। আরে বাবলু ভাই, আপনি কোথায় আছেন এখন? আপনাকে যে আমার ভীষণ প্রয়োজন। আপনাকে বারবার আমি ফোন দিচ্ছি, আপনি তো ফোনটাই উঠান না। কেন? কি হয়েছে? সমস্যাটা কি? আপনি কি আমার উপর রাগ করছেন নাকি? হ্যাঁ? না ভাবি, আমি আপনার উপর রাগ করবো কেন? কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? না, তেমন কোনো সমস্যা না। তবে আসলে আমার যখন একটু সমস্যা হয়, খুঁটিনাটি একটু ছোটখাটো আবার বিপদে পড়লেই তো আমি আপনাকে স্মরণ করি। তো এই জন্য আর কি। তো ঠিক আছে, বলুন দেখি, আপনার কি সমস্যা হয়েছে ছোটখাটো, একটু বলেন। বাবলু ভাই, আপনার ভাই বিদেশ থেকে ফোন করছিল এবং সে বলছে কি জানেন, যে ওই যে বাড়ির দোতলার কাজ শুরু করতে বলছে। হ্যাঁ, সে না হয় বুঝলাম যে আপনার বাড়ির দোতলার কাজ আপনি শুরু করবেন, সবই ঠিক আছে। তো আমি ওখানে যাই কি করব? ঠিক এইটা তো আমি বুঝলাম না রে ভাই। আমি কি করব? আমার কি কাজ ওখানে? আপনার কাজ এখানে শুধু কাজের যতগুলো লোকজন যা কিছু দরকার হবে সব আপনি ম্যানেজ করবেন। যত টাকা লাগে আমি দিব। আর আমার তো আর কোনো গার্জেন বাড়িতে নাই, আমার শ্বশুর শাশুড়ি তারা তো আলাদা থাকে। এখন দেখাশোনার বলতে বিশ্বস্ত লোক বলতে আপনিই ভাই। আর আপনার ভাইও বিদেশ থেকে আপনার কথাটাই বলছিল। তো এ বিষয়ে যদি আপনি একটু আমাকে সহযোগিতা করতেন, আপনারও হতো, আমারও হতো। ভাবি, সবই তো ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওখানে যে প্রত্যেক দিন এই এত দূর থেকে যাই ডিউটি করব, আপনার সবকিছু দেখাশোনা করব, কাজকর্ম সবকিছু মেনটেন করব, তা কি সম্ভব হয়? আমাকে তো ওখানে থাকতে হবে, তা না হলে তো হবে না। আর আপনি একটা মেয়ে মানুষ, আপনার বাড়িতে আমার একা থাকা কি সম্ভব হবে? আমি একটা ছেলে মানুষ হয়ে। কেন হবে না? সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমার পাশের রুমে আপনি ঘুমাবেন, থাকবেন, খাবেন। আর আমি তো আছি। হ্যাঁ, আমার ছোট বাবুটা আছে। তিনজনে না হয় থাকলাম। এখানে তো কেউ কিছু বলবে না। আপনি আমার গার্জেন হিসেবে থেকে সমস্ত দোতলার কাজ যতদিন না শেষ হয় অতদিন আপনাকে এই ডিউটিটা পালন করতে হবে। এবং আপনার ভাইও এই কথাটাই আমাকে বলছে। তা আপনি যদি এখানে কোনো আপত্তি করেন, তাহলে তো কিছু করার নেই। কারণ দেখেন ভাই, মানে কেউ এমন কোনো কিছু প্রশ্ন করবে না যে এইটা কে, উনি থাকে কেন এখানে। এই রকম কোনো লোক নাই আমাদের এখানে, নিজস্ব বলতে কোনো লোক নেই। আর আমাদের বাড়িটা তো সম্পূর্ণ গেড়ে আলাদা একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কোনো সদস্য নাই। তো আপনার সমস্যাটা কোথায়? বুঝলাম না ঠিক। সমস্যাটা তো আসলে আমার না ভাবি, সমস্যাটা আপনার। আমি আপনার কথা ভেবেই কথাটা বললাম। যেমন ধরুন, আপনার আশেপাশের মানুষ যদি আপনাকে কোনো কলঙ্কিত করে, যে একটা ইয়াং ছেলে, একটা যুবতী বউ, তার বাড়িতে ফাঁকা বাড়ি, সে তার কোনো আত্মীয় স্বজন হয় না তবুও কেন থাকে, এই যে একটা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্য আর কি বলছিলাম। তাছাড়া আমার দিক দিয়ে কোনো টেনশন করবেন না আপনি, আমার বিষয়ে কোনো টেনশন নেই, আমি থাকতে পারবো, কোনো সমস্যা না। সমস্যাটা আপনার। আরে ধ্যাট, এসব বাদ দেন তো বাবলু ভাই। কি যে বলেন না! এই রকম কোনো ব্যক্তি নেই যে আমাকে প্রশ্ন করবে। আর দেখেন, আমার বাড়িটা সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে গেট করা। সেখানে অন্য কোনো মানুষই ঢোকে না। এটা গ্রাম না ভাই, এটা শহর। বুঝতে পারছেন? শহরে পাশের বাড়ি পাশের বাড়িওয়ালার খোঁজ রাখে না। তো আপনি এটা বোঝেন না? এটা বুঝবেন, আপনি আসেন, আপনার কোনো টেনশন নেই। তবুও ভাবি, আসলে আমার কাছে এটা সহজ মনে হচ্ছে না। মানে আমি আপনার বাড়িতে যাইতেই চাচ্ছি না। এটা আপনি অন্য কাউকে দিয়ে করায় নেন তো, সম্ভব হবে না মনে হয় আমার দ্বারা। কেন? হঠাৎ আপনি এইরকম কথা বলছেন কেন? আমার অপরাধটা কি? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে বাবলু ভাই। আপনি কেন এরকম কথা বলছেন? আপনার অবশ্যই একটু রাগ হয়েছে, তাই না? হ্যাঁ, অভিমান করছেন আমার উপরে। আপনি এর আগে একদিন আমার কাছে একটা কিছু আপত্তি করছিলেন, যেটা আমি রাখছিলাম না। এই জন্য, আরে দেখ, এই নিয়ে কোনো টেনশন করেন না তো। আপনাকে আমার কাছে ডাকতেছি, আপনি বোঝেন না? শুধু আপনাকে টাকা পয়সাই দেবো না, সব হবে। বোঝে না, সব হবে। আসেন তো, পাগল ছেলে। ভাবি, হ্যাঁ, আপনাকে আমার বড় চেনা আছে, কারণ আজকে আপনার প্রয়োজন বাড়ছে, তাই আমাকে ডাকছেন এভাবে। আমি তো যাব, ঠিক আছে, কিন্তু আমার শর্ত মানতে হবে। যদি আমার শর্তে আপনি রাজি থাকেন তাহলে আমি যাব, তাছাড়া যাব না ভাই। এত পাগল আমি না। কারণ এর আগে আপনি আমার একটা কথা, মানে
বলছিলাম আপনি এত ভেঙে বলতে হবে না। তবুও আপনি আমাকে বলছিলেন যে হ্যাঁ রাখবো, কিন্তু আপনি রাখছিলেন না। হয়তো যে কোনো কারণেই হোক, আজকে আমার আপনার যেহেতু দরকার পড়ছে, আপনি আমার সঙ্গে আগে মানে এর ফিলফাল ভেঙে নেবেন। তাহলে হয় যাব, না হয় যাব না, ব্যাস। আচ্ছা, ফিরবাল ভাঙার কি আছে বলুন তো ভাই? হ্যাঁ, আমি তো বললামই আপনাকে রে ভাই যে হ্যাঁ, সবই হবে, আমি রাজি। এইটা যেন কেউ না বুঝি রে ভাই, বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। আচ্ছা, আপনি বোঝেন না কেন অল্প কথা? আমি যদি আপনার সঙ্গে মানে আমার কথা না রাখি, আপনি সোজা চলে আসবেন, তাহলে তো আমার বিপদ ডেকে গেল। বোঝেন না? আমি তো বললাম, আমি সব কথায় রাজি। আপনি একদম কোনো টেনশন করবেন না। শুধু আমার ব্যাংকের থেকে টাকা ওঠানো, এই যে কোনো কিছু মাল সামানা কিনা, এই যে এত লোকজন, কাজের লোকজনকে মেনটেন করা, এই সমস্ত কাজগুলো আপনি বহন করবেন। আর রাত্রেবেলা না, হুম, চটি মজা হবে, সব হবে। পাগল ছেলে, এত ভেঙে বলতে হবে তোমাকে? হুম, কিচ্ছু বোঝে না, এত বোকা মানুষ হয় নাকি? হুম, পরিবেশ পরিস্থিতি বুঝে একটা কথা বলতে হয়। আসলে আপনি যখন এর আগে আমাকে বলছিলেন, তখন হয়তো কথাটা রাখার মতো আমার কোনো অবস্থান ছিল না রে ভাই। বোঝেন না কেন? কিন্তু হ্যাঁ, এখন যেহেতু আপনার ভাই বিদেশ থেকে অনুমতি দিছে আপনাকে আমার বাড়িতে থেকে এই সমস্ত দায়িত্ব পালন করার, সেখানে তো কোনো অসুবিধাই আমি দেখছি না। এখন তো খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। বোঝেন নাই? আপনি আসুন, এর একদম না করবেন না, সব হবে। আচ্ছা ভাবি, আপনার ওই বাড়ির কাজ শেষ হতে তাও আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এইটা তো আর আমার জানা নেই ভাই, আমার অভিজ্ঞতা নাই। তবে দোতলা কমপ্লিট ছাদ পর্যন্ত যতদিন সময় লাগে লাগবে। আপনার সমস্যাটা কোথায়? আপনি শুধু থাকবেন, খাবেন, আর লোকজন, কাজের লোকজন যা আছে সব কিছু দেখাশোনা করবেন। আর এই কেনাকাটা যা কিছু সব আপনার হাতে করবেন। আর আপনার বিষয়টা আমি দেখব। এটা মানুষ বুঝবে কেন? অন্য কাজের ছেলেরাও যেন এটা না বোঝে। মানে আপনি একদম আমার নিজের ভাই বা নিজের গার্জেনের মতো যেরকম দায়িত্ব, ওই রকম দায়িত্বটা পালন করবেন। বোঝেন না ব্যাপারটা? তারপরে সব হবে, পাগল ছেলে। আচ্ছা ভাবি, আমি নাকি শুনলাম আপনার শরীর স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, মানে আপনি অনেক মোটা হয়ে গেছেন আগের চেয়ে, হ্যাঁ? আরে ভাই, মোটা হয়েছে তাতে কি হয়েছে? কেন, ভয় করছে নাকি আপনার? হ্যাঁ? এত মোটা মানুষ দেখে আপনার ভয় লাগছে? আরে ভয় নেই, অতটা মোটা হয়নি, স্বাভাবিক আছি আর কি। 70 কেজি ওজন, একটু ওজন বাড়ছে আগের চেয়ে। বোঝেন না? বিদেশি টাকা, বালবন্ধ খাওয়া, আর নিজের শুধু বিলাসিতা শখ নিয়েই ব্যস্ত। তো হব না? আমার কি আগে পিছে কোনো টেনশন আছে? হ্যাঁ? এই আর কি। তাহলে তো ভাবি, আমি যাওয়ার পর আপনার ওজন আরো বেড়ে যাবে, বোঝেন নাই? হ্যাঁ। হ্যাঁ, বাড়তে তো পারেই, কারণ আপনি আসার পরে তো আমি প্রত্যেক দিন প্রোটেকশন পাবো দুবেলা। তো ওজন তো একটু বাড়তে পারে, সমস্যা কি? কোল ভরা জিনিস না হলে কি আর ভালো লাগে? পুরুষরা তো সবসময় কোল ভরা জিনিসই চায়। আর আপনার কি এখানে কোনো আপত্তি আছে? হ্যাঁ, শুকনো জিনিস পছন্দ নাকি আপনার? বুঝলাম না। আর না রে ভাবি, আমি আপনার মতো এরকম গোল ভরা জিনিসই ভালোবাসি। এরকমই আসলে আমার পছন্দ হয়। আমি যদি বিয়ে শাদী করি না কখনো, তো এরকম মানে একটু হুস্টু পুস্টু দেখেই করব। তা না হলে কি আর মজা হয়? কারণ অনেকে চিকন পছন্দ করে, অনেকে একটু ভারী পছন্দ করে, তো আমার একটু মোটামুটি একটু নাদুস নদুস না হলে পছন্দ হয় না। তা আপনি এ বিষয়ে মনে হয় ঠিক আছেন। উঁচু লম্বা, টল ফিগার, সুন্দরী একটা চেহারা, নায়িকার মতো। হুম। ভালোই জমবে। তো কবে যাব আমি, ডেটটা বলেন। আর আমি শনি রবিবার থেকে কাজ স্টার্ট করতে চাচ্ছি। তবে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব, শুক্রবারের মধ্যে আপনাকে কনফার্ম করব। আর আপনার এর মধ্যে যদি ব্যক্তিগত কোনো কাজকর্ম থাকে না, সবকিছু ক্লোজ করেন, করে তারপর এখানে সোজা 1 মাসের জন্য চলে আসবেন বাসাতে। খালাখালুরে বলে চলে আসবেন, যাতে তারা কোনো টেনশন না করে, এবং তাদেরকে সবকিছু বলেই আসবেন। হ্যাঁ, তাহলেই হবে। আর তারপরে আসেন না, আপনার কত কি পারেন, কি এত আশা আকাঙ্ক্ষা আপনার মনে আছে। আরে সব হবে, সব দেখবো। কত বাহাদুরি আপনার! এতদিন ধরে আমার উপরে চিল্লাইছেন, এত কথা বলছেন, আমি আপনার কথা রাখতে পারিনি, এত অভিমান।
সব অভিমান ভাঙাই দেব। দেখবো নে কত বাহাদুরি স্যার আপনার। আপনি কত পারেন। ভালোই তো কথা শিখছেন। দেখা যাবে নে, পরীক্ষা নেবে এবার। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখবো না। কারণ দেখেন, আমি একটু কম নাকি? হ্যাঁ, উঁচু লম্বা, একদম ফিট একটা জোয়ান ছেলে। আর আপনি আমার কাছে কি এমন পরীক্ষা নেবেন? আপনি হেরে যাবেন, হেরে যাবেন, পারবেন না। যান, ওই ভাইয়ের সাথে তো অন্তত আহ, মানে উঁচু লম্বা স্বাস্থ্যবান আমি আছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি হেরে যাবেন, আমি হারবো না কখনো। বাহ বাহ তাই নাকি? আরে এইরকমই তো আমার দরকার, এইরকমই তো লাগবে। এরকমই তো আমি চাই, যেন আমার হিরো এরকমই হয়। তার বাহাবল বাহাদুরি সবকিছু আমি দেখবো দেখবো। আসো না আগে। হ্যাঁ, তো ঠিক আছে, অনেক কথাই তো হলো। তো এখন রাখি। আমি আবার ঠিক শুক্রবারে আপনাকে ফোন করলে তারপরে আপনি কনফার্ম হয়ে চলে আসবেন, বাড়িতে বলে রাখবেন। হ্যাঁ হাসেন না আগে, দেখাবো মজা। কত পারেন। এত বাহাদুরি চেনা আছে ছেলেদের। হুম, খুব ভালো করে ছেলেদের আমার চেনা আছে। ও যতই বাহাদুরি করেন না, হুম, আমাদের কাছে আসলে শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, অনেক কথাই তো হলো। তো কিছু মনে নেন না, রাখতেছি। আমি শুক্রবারে আপনাকে ফোন করলে তারপর কথা হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিও পাওয়ার আশায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। মা, ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তো তোমাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি কোথায় ছিলে বাবা? ফোনটা রিসিভ করতেছো না যে? ও আম্মা, আমি একটু বাথরুমে গেছিলাম, এই জন্য ফোনটা রিংটোন বাজতেছে আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু বাথরুমে ছিলাম তো এই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে। তো কি সমস্যা? কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আর ভালো বাবা, বাসার সবাই ভালো আছে, আমি ভালো নেই। তো শাশুড়ির খোঁজ খবর তো আর ফোন টোন দিয়ে রাখো না। কি হালে আছে কি কি, খালি মেয়ের কাছেই ফোন দাও। শাশুড়ির কথা তো ভুলে গেছো তাই না? না না আম্মা, আমি আপনার কথা ভুলবো কেন? আপনার মেয়ের কাছেও ফোন করি, আর ফোন করলেই তো আপনার কথাই সর্বপ্রথমে জিজ্ঞেস করি। কারণ আমার শ্বশুর যেহেতু নেই, তো আপনার খোঁজ খবর তো আমিই নেই। আর আপনার সাথে হয়তো কথা টথা বলতে একটু লজ্জা পাই, এই জন্য আর কি, তাছাড়া কিছু না। হুম, তোমার ওই লজ্জাই তো সকল গুণের মূল। লজ্জাই যদি না থাকতো তাহলে তো আমার হতোই। আম্মা, আমি আপনার কথা বুঝলাম না ঠিক। মানে লজ্জা না থাকলে কি হতো? ও তোমার বোঝা লাগবে না, তুমি আমার মেয়ে নিয়েই থাকো। এত কিছু তোমার বোঝা লাগবে না। আর তুমি আগে বাড়িতে আসো, তারপরে লজ্জা না থাকলে কি হয় আমি তোমারে বুঝাই দিব না। দেখেন, আমি বিদেশ বাড়িতে পড়ে আছি। এত এসায় পেঁচায় কথা না বলে একটু সোজা সাপটা করে কথা বলেন তো। আমার আবার এই সমস্ত কথা ভাল লাগে না। সোজা কথা শুনতে আমি পছন্দ করি। ওরে বাবা, তুমি রেগে যাচ্ছ? রাগ করো না, দেখো তোমার সাথে আমার অনেক কথা ছিল। তুমি জামাই মানুষ বলে আমি এতদিন কিছু বলিনি, কিন্তু না বলেও তো পারছি না। এখন কি করে যে তোমাকে এই কথাগুলা বলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না রে বাবা। কি এমন কথা বলবেন আম্মা? আপনার কি টাকা পয়সা লাগবে, যেটা আপনার মেয়েরে জানালে হয়তো সে দেবে না এই জন্য, নাকি অন্য কিছু? আপনি যেটাই বলেন না কেন, এখানে তো আর আমার পাশে কেউ নাই, আমি বিদেশ বাড়িতে পড়ে আছি। আপনি চুপি চাপে কথাটা একটু বলে ফেলেন তো, আমি একটু ক্লিয়ার হই। দেখো বাবা, তুমি আগে আমাকে এইটা ক্লিয়ার করে বলো তো, তুমি দেশে ফিরছো কবে? দেখেন আম্মা, আমার তো বিদেশ করা আজ 4টা বছর হয়েই গেল। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবো। আপনার যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, এখান থেকে যদি শখের কোনো 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 কিছু জিনিসের আবদার থাকে, সেটাও বলে ফেলেন, আমি নিয়ে আসবো। না রে বাবা, আমার আবার এই বয়সে শখ? তুমি একটু আমার দিকে নজর দাও তো। তুমি বোঝো না আমি তোমাকে এতক্ষণ ধরে কি বোঝাইতে যাচ্ছি? আচ্ছা, তোমরা এই যুগের ছেলেপেলেরা অল্প কথায় অনেক কিছু বুঝে নেওয়া দরকার। এই ডিজিটাল যুগে তোমরা অল্প কথাতে বোঝো না কেন? দেখেন আম্মা, আমি এ পর্যন্ত আপনার সঙ্গে যে কথা বলতেছি, আপনার কোনো কথাই আমি বুঝতে পারতেছি না। এই, আপনি ক্লিয়ার করে বলেন তো, আর না হলে ফোনটা রাখেন। এত কি বলেন, কি বুঝান আমারে, আমি ঠিক বুঝতে পারছি না। ক্লিয়ার বলেন না কেন? দেখো বাবা, তুমি রাগ করো না আমার উপরে। তুমি রেগে যাও কেন? শোনো, তুমি 1 মাস পরে নিশ্চয় বাড়িতে আসতেছো। আসো, কিন্তু আসার পরে
আমার মেয়ের সঙ্গে তুমি যাই হোক খুশি খাসা ভাবে অনেকদিন পরে আসতেছো, দিন যাপন কিছুদিন করো, তারপরে একটু কি তোমার সময় হয় না আমার সঙ্গে একটু সময় দেবে তুমি? মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, দেখো, তোমার শ্বশুর আজ 5টা বছর নেই, সে তো চলেই গেছে। এখন আমি তো একা পড়ে আছি। আমি তোমাদের সংসার ছেড়ে কোথাও যাব না। আমার মেয়ে আমার বাড়িতে আয় নেয়ার করতে আসবে, তোমাদের সেবা যত্ন করব। আমি যদি অন্য কাউকে বিয়ে শাদী করে যদি এই সংসার ছেড়ে চলেই যেতাম, তাহলে তোমাদের এই আয় নেয়ার করা তোকে, এই জন্য তোমাদের জন্যই পড়ে আছি। এখন তুমি যদি একটু আমাকে খেয়াল না রাখো বাবা, তাহলে তো হয় না। দেখুন আম্মা, আপনি আমার শাশুড়ি। আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিনই আমি আপনার সংসারের খেয়াল রাখবো, আর আপনার প্রতিও আমার সুনজর থাকবে। এতে সন্দেহের কি আছে? আর আপনি এমন করেই বা কথা বলছেন কেন? কেন আমার মধ্যে কি কোনো আপনার প্রতি দায়িত্বশীলের কোনো কমতি পেয়েছেন নাকি? আরে ধ্যার বাবা, তুমি তো আমার কথাই বুঝতে পারোনি। আমি তোমার টাকা পয়সা দিয়ে কি করব? আমার কি কম আছে নাকি? আমি যথেষ্ট চলতে পারি। আমি তোমাকে এটা বলতে চাই না। আমি বলতে চাচ্ছিলাম যে তুমি এসে আমার এখানে কিছুদিন থেকে যাও। আর আমি একটু তোমার আশা করি, মাছ যেমন পানির আশা করে, আমিও তোমার আশা করতেছি। দেখো, তুমি ছাড়া আর আমার কেউ নেই। আমি এটাই ভাবি তুমি আমার সঙ্গে সময় দেবে। আমি তো তোমার সেই শাশুড়ি আর নেই। আমি মানে পার্লারে যে নিজেকে মানে সাজসজ্জা করে অনেক সুন্দরী সুশ্রী করে ফেলছি। দেখতে মাসাল্লাহ আমি খুব সুন্দরী হয়েছি, তোমার খুব পছন্দ হবে। আর তুমি আসোই না, শুধু মেয়েকে নিয়ে পড়ে থাকলেই হবে? শাশুড়ির খেয়াল রাখতে হবে না? আর শাশুড়ির সঙ্গে একটু মাস্তি করবা, একটু ঘুরবা ফিরবা বেড়াবা। আর আমি তো এইটাই চাচ্ছি, যেটা তোমার শ্বশুর বেঁচে থাকলে করতো, সেটা তুমি করবা। আমি তো তোমাকে সেটাই বোঝাতে চাইছি, বলছো না কেন বাবা তুমি? এতক্ষণ ধরে এইটা বুঝতেছো? হ্যাঁ, আমি তো তোমাকে এইটাই বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে। তুমি একটু এসে আমার সমস্ত দায়িত্ব নেবে, আমার দিকে একটু সুনজর দাও। দেখো, শুধু মেয়েকে নিয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ, আমি তো তোমার আশা করি। আপনার কথা শুনে কিন্তু আমার ভীষণ লজ্জা পাচ্ছে আম্মা। আপনি এই সমস্ত কি বলতেছেন? হ্যাঁ, আপনার এই সমস্ত বলতে মুখে বাঁধলো না? আর এই সমস্ত কথা যদি অন্য কেউ শুনে বা জানতে পায়, তারাই বা কি বলবে বলুন তো? একটু হিসেব নিকেশ করে আমার সঙ্গে কথা বলেন। কারণ আমি তো আপনার মেয়ের জামাই, সেই হিসাবে কথা বলেন, মুখে একটু লাগাম দেন। এরকম এত বিশ্রী কথা বললে হয়? হুম। রাখো তো তোমার ওইসব হেয়ালি কথা। ওইসব কথাই ওই চিরা ভেজে না, বুঝছো? তুমি এসে আমার দায়িত্ব নেবে সম্পূর্ণ, সবকিছু দায়িত্ব তোমাকে আমি দিয়ে দেবো। আর এগুলো তো আমার নিতে হবে, এটা আমার দাবি। কারণ আমার মেয়েকে নিয়ে তোমার পড়ে থাকলে হবে না। আমিও তোমার আশা করি, আমার সমস্ত দায়ভার তোমার নিতে হবে। টাকা পয়সা দিয়ে কি হবে? হ্যাঁ, আমি কি একদম ইয়ে হয়ে গেছি নাকি? আমার সব কিছু বহন করতে হবে তোমাকে, বুঝতে পারছো? আর আমি তোমাকে এত কিছু বোঝাই ভেঙে চড়ে বোঝাবো না। বাকিটা তুমি এখন বুঝে নাও। তোমার চাষির শাশুড়ি আছে, ওকে আমাকে নিয়ে এবার বাড়িতে এসে বাইরে কোথাও ঘুরতে যাব। যাই সেখানে তুমি আমার সঙ্গে একটু পার্সোনাল ভাবে সময় দেবে। আমি তোমাকে নিয়ে রাতে দিনে স্বপ্ন দেখি। আর ছেলে বলে এত কথা বোঝেই না। আমি তোমাকে চাই, বোঝো না? মাঝে মধ্যে আমাকে একটু সময় দিতে পারবে না তুমি? হ্যাঁ, এসব লজ্জা মজা ছাড়ো। এইসব হেয়ালি কথা নিয়ে জীবন চলে না। কে কি বললো না বললো, এই নিয়ে পড়ে থাকো কেন? লজ্জা ছাড়ো। আর মেয়ে যেন এই সমস্ত কথা না বোঝে, পাগল ছেলে। আমাকে তোমার পছন্দ হয় না, ভালো লাগে না? হ্যাঁ, আমি কি কম দেখতে শুনতে? তারপরও তোমাকে এত কথা, এত ইয়ে, তুমি সাধুগিরি সাজতেছ, বোঝো না তাই না? আচ্ছা আম্মা, আমার ওই চাচি শাশুড়ি কেউ কি আমাদের সঙ্গে যাবে? আরে হ্যাঁ, তোমার শাশি শাশুড়ি তো আমাকে এই সমস্ত বুদ্ধি দিল। কারণ আমি তার কাছে যখন আমার এই দুঃখের কথাগুলো শেয়ার করছি, তাকে আমি কত রকম ভাবে বলছি যে দেখো, তোমার আমার তো হাজবেন্ড চলে গেছে আজ 5টা বছর। তা আমার তো আসলে বিয়ে শাদী করলাম না। এখন আমার এই জীবন যৌবন এটা একবারে বিঠা যাবে। কি হবে এসবের? তখন সেই তো আমাকে বুদ্ধি দিল যে আপনি এত টেনশন করতেছেন কেন? আপনার এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই রয়েছে, সে বিদেশ বাড়িতে আছে। সে যখন দেশে আসবে, তাকে দিয়েই আপনি সবকিছু চালিয়ে নেবেন। আমরা হলে তো তাই করতাম। তো আমাকে যখন এরকম সে বুদ্ধি দিল, তখন আমি ভাবলাম তাই তো, আসলে তো কথা তো ঠিকই। আমার হ্যান্ডসাম একটা জামাই থাকতে কেন আমি এত টেনশন করব? তাই এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে তোমাকে ফোন করে এই সমস্ত বলতেছি। তুমি কিন্তু বাবা বিদেশ থেকে যখনই দেশে ফিরবে, শুধু আমার মেয়েকে নিয়ে মাস্তি করলেই হবে না, পাশাপাশি আমাকেও একটু ভাগ দেবে। কারণ আমি তোমার প্রতীক্ষায় আছি। তোমাকে নিয়ে রাত দিন স্বপ্ন দেখি।
কত জল্পনা কল্পনা করি রে বাবা, যে তোমার শ্বশুর বেঁচে থাকলে আসলে যেটা আমাকে শখ দাবড়াতো, মানে আমাকে শখের জায়গায় নিয়ে যেত, আমার সমস্ত কিছু যা সে করতো সেই কাজটা তুমিই করবে, আর আমি এটা তোমাকে পারমিশন দিলাম। তাছাড়া তো বাবা আমার বাকি দিনটাও তো যেতে হবে, আর আমি যদি এই সমস্ত অন্যের কারোর সাথে করতে যাই তাহলে তোমার মান ইজ্জতের প্রশ্ন রে বাবা, বলছো না কেন? তাই তুমি আমার জামাই, তোমার সঙ্গে যদি এই সমস্ত আমি সবকিছু শেয়ার করি বা এই সমস্ত করি, কেউ বুঝলো না জানলো না, এইটুকু উপকার তো তুমি নিশ্চয়ই আমাকে করতেই পারো। আর তোমার চাচি শাশুড়ি তো আমাকে ঠিকই বুদ্ধি দিছে, কারণ আমার এদিকে হলো, ওদিকেও হলো, আমার মেয়েরও হলো, এই জন্য বাবা তোমাকে বলছি। তো তুমি আমাকে না করো না, দেখো এই আগে থেকেই আমি তোমাকে জানিয়ে রাখতেছি, বুঝতে পারছো? তুমি আমার সবকিছু করবে, পাশাপাশি আমার মেয়েকেও খুশি রাখবে, বুঝতে পারছো? তাহলে কোনো সমস্যা হবে না। আর আমি এই আশাটুকু তোমাকে নিয়ে করছি। আর শোনো, মাঝে মধ্যে আমাকে ভিডিও কল দিও, একটু দেখো। আর দেখতে মন চায় না আমাকে আমি কেমন হয়েছি জানো? আমি আগের চেয়ে দারুণ সুন্দরী হয়েছি। আমি নিয়মিত পার্লারে যাই, সাজুগুজু করি। দেখতে বলে লোকজন বলে যে ভারী মাসাল্লাহ আমি অনেক সুন্দরী হয়েছি। আর আমি জানি তুমি যখন আমাকে দেখবে নিশ্চয়ই তোমার অনেক পছন্দ হবে, জানো? আমার মেয়ের চেয়েও আমি অনেক সুন্দরী হয়ে গেছি। অনেকে বলে যে আমার নাকি এখনো বিয়ে দিলে কেউ বুঝবেই না যে আমার একবার বিয়ে হয়েছিল বা আমার বাচ্চা কাচ্চা আছে। তো আমি কারোর কথায় কান দিই না বাবা, তোমার চোখে আমি সুন্দরী হতে পারলেই আমি সন্তুষ্ট, তাছাড়া কিছু না। তুমি বাড়িতে এসে কিন্তু অবশ্যই আমাকে সময় দেবে, আমি ওইসব কিচ্ছু বুঝি না। আর তোমার শাশি শাশুড়ি সে তোমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, আর এটা আমি কাজে লাগাবো। আমি কিচ্ছু বুঝি না এসব বাবা। ঠিক আছে আম্মা, আপনি যখন এত করে বলছেন, তো আমি বাড়িতে আগে আসি, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো। আর আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, এই নিয়ে আপনি টেনশন করেন না। তো ঠিক আছে, রাখতেছি, আমার একটু কাজ আছে। আপনার সঙ্গে না হয় আবার রাত্রে কথা হবে। আচ্ছা বাবা, তো আমিও রাখতেছি, শোনো, রাত্রে ওই ভিডিও কল দিও, তাহলে আমিও তোমাকে দেখতাম, তুমিও আমাকে একটু দেখো, বুঝছো? ভুলে যাও না বাবা, ফোন কেটে দিলে তো খালি ভুলেই যাও। তো ঠিক আছে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার প্রবাসী জামাই আর আমার এই অডিও সংলাপটি শুনে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। তো সবাই ততক্ষণে ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। এ রে রাহুল, তুই আবারও আমারে ফোন দিছস? ফোন দেব না? আজ কয়টা দিন তুই দেখাই করছিস না, কি হয়েছে তোর? আচ্ছা, কেন তোর সাথে আমি বারবার এভাবে দেখা করব? তোর কাছে গেলে কি তুই ভালো রাখিস আমারে? হ্যাঁ, তুই যেভাবে ওইটা করিস, যেভাবে দিস, একটা মানুষ বাসাতে আসলে অসুস্থ হয়ে যায়। তোর কি কোনো ধর্মকর্ম আছে? তোর মধ্যে কোনো রকম মায়া জাল কিচ্ছু নেই। তুই একদম মানে চোখ বন্ধ করে তোর মতো তুই স্বাদ মেটে নিস। অথচ আমি, আমার কেউ একবার খোঁজ খবর রাখিস? আর শোন, শুধু তাই না, তুই গেলে তুই সবসময় বোকা থাকিস, বেকার থাকিস। তোর টাকা পয়সা লাগবে, আমি তোকে টাকা দিয়ে চলাই, তা আমার ওটাও নেবি, টাকাও নেবি, তাই হয় নাকি? ওরে আমার জান পাখি রে, শোন, আর কয়টা দিন আমি বোকা থাকবো বল? এক সময় না এক সময় আমার চাকরি বাকরি একটা কিছু হলে তখন আমি তোকেও চালাবো। আপাতত তুই চালিয়ে নে। দেখ রাহুল, আমি অনেক দিন ধরে তোকে চালিয়ে আসতেছি, শুধু কি তাই? তোর কাছে গেলে তুই আমাকে কখনো মানে যেভাবে যাই সেভাবে ফিরাস না। আমার টাকা পয়সা তো নেই, আর তোর অত বড় ওইটা অত মোটা আমি পারি না রে। বাসায় আসলে জানিস অসুস্থ হয়ে যায়, একদম ভাল লাগে না। মায়ের বুঝে ফেলে আমি মায়ের কাছে যে কি জবাব দিই, এই জন্য তোর সাথে আসলে আমার যাইতে ইচ্ছা করে না। তুই আর আমাকে ডাকবি না, প্রয়োজনে টাকা পয়সা লাগে আমার কাছ থেকে এমনিই নিস, কিন্তু তোর কাছে আর আমার যাওয়া হবে না রে। না রে বান্ধবী, এইরকম কথা বলিস না। দেখ, তোরে ছাড়া যে আমি একদম চলতে পারি না। শুধু তোর টাকা পয়সা নেই তুই এটাই দেখলি, ভালোবাসার দাম দিলি না তুই। রাহুল, ভালোবাসা তুই চিনিস? ভালোবাসা কারে বলে এটা কি তোর জানা আছে? তোর তো শুধু ওইটা, তোর কাছে গেলেই তোর বন্ধুর বাড়িতে ঢুকে রুমের মধ্যে ঢুকাই নিয়ে যায়, তোর মতো তুই সাতটুকু হাসিল করে নিস, এই তোর ভালোবাসা? হ্যাঁ, হ্যাঁ রে, ভালোবাসা আগে চেনা শেখ, ভালোবাসা কারে কয় আগে এটা বোঝা শেখ, তারপরে ভালোবাসার কথাটা মুখে উচ্চারণ করবি, বুঝতে পারলি? তাহলে কি তুই ডাকলি আর আসবি না? না, যাবো না আমি সে কথা বলতেছি না, কিন্তু আমার কাছে তোর একটা প্রমিস করতে হবে। দেখ, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আর এই সমস্ত কোনো দাবি করবি না, টাকা পয়সা দুটো একটা নিবি নে,
আমার কাছে যেহেতু আছে, তুই এখন বেকার আছিস, সেটা আসলে আমি মনে করে বলছি না। কিন্তু দেখ, তোর কাছে গেলেই তুই অত বড় লম্বা একটা জোয়ান ছেলে, এখন বড় হয়ে গেছিস, আর আমি একটা ভোটকু মতু। আমাকে তুই যেভাবে এটা দিস, যেভাবে করিস, বল এটা মানুষ করে নাকি? মনে হয় জীবনে কোনোদিন খেয়ে থাকিস নে, এমন একটা আচরণ ভাব করিস তুই। তোর ওইটাতে আমি খুব, মানে মনের কাছে কষ্ট লাগে জানিস। আমি বাসায় আসলে 2-3টা দিন সোজা হয়ে পা ফেলে হাঁটতে পারি না। মা এটা দেখে মাইন্ড করে ফেলে। মা আমাকে একদিন জিজ্ঞেস করছে, কে রে তোর কি হয়েছে? আমি আসলে মাকে বুঝাইতে পারি না। মাকে অন্যটা আশপাশ বলে কাটিয়ে দিছি। আর তুই তোর মতো করে চুপ করে থাকিস, একটা খোঁজও নিস না। আবার যেদিন দরকার হয় সেদিন তুই আবার আমাকে ফোন করে ডাকিস, বেড়াইতে যেতে হবে, অমুক জায়গায় সময় দিতে হবে। এভাবে আর কতদিন চলবি? প্রয়োজনে আমাকে বিয়ে করে নে। আর যদি বেকারই থাকিস, একটা চাকরি বাকরির খোঁজ কর। বাবার সংসার থেকে তো খাইয়ে খেয়ে খাসির মতো হয়ে উঠতেছিস, কোনো চেষ্টা বেষ্টা কিচ্ছু করিস না। তুই কবে আমাকে নিয়ে সংসার করবি? আর তোর মতো ছেলের সংসারে গেলে আমি কি ভালো থাকতে পারবো বল? তুই তো একদম বেকার, তোর চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই। তুই লেখাপড়া তো ফাঁকি মারতেছিস, আমার প্রেমে হাবুড়াও খাচ্ছিস। আমাকে এরা এবার ছেড়ে দিয়ে নিজেকে আগে প্রতিষ্ঠিত কর, তারপরে তোর সাথে আমি সবকিছু দেখবো তখন। এখন ওই আমার ভালোবাসার কথা বললে আমার সর্বোচ্চ তুই এই যে দিনের পর দিন কেড়ে নিচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে? তোকে বাদে যদি অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে সাথে আমার বাবা মা আমাকে দেয়, তাহলে সেই ছেলেকে আমি কি উপহার দেবো বল? আমার কি কোনো কিছু তুই রাখছিস? কিছুই রাখিস নি। দিনের পর দিন তুই একদম খেয়ে খেয়ে শেষ করে ফেলছিস। তাহলে আমার কি হবে? আমিও তো একটা মেয়ে, আমারও তো একটা জীবন আছে, স্বাধীনতা আছে, তাই না? শখ আলাদা আছে, একটা ঘর সংসার করার মতো স্বপ্ন আমিও দেখি। কিন্তু যেটা তুই দেখাইছিলি, সেটা তো তুই তোর মতো স্বাদ মিটাই নিচ্ছিস দিনের পর দিন। তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস? তোর তো স্বার্থ পুরাই গেলে তুই কেটে পড়বি। তোকে আমার চেনা আছে রে। আমার এটাও নিবি, দিনের পর দিন আবার আমার টাকা পয়সাও হাতিয়ে নিচ্ছিস। শেষ পর্যায়ে আমি দেখবো কি সবকিছু শূন্য, জিরো। তখন আমার কি হবে জানিস? আমার যেদিক দু চোখ দেয় সেদিক চলে যাব। তাছাড়া আর কোনো উপায় থাকবে না। এসে বলতেছি কি, তুই আর আমাকে ডাকবি না। প্রয়োজনে যদি এরকম কোনো কিছু মনে হয়, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোথাও যা, অন্য কোনো মেয়ের কাছে যা, যাই সেখান থেকে ঘুরে আয়। তাও আর আমাকে ডাকবি না, আমি সুস্থ থাকি না তোর কাছে গেলে। জানি না তুই যদি অন্য কোনো মেয়েকে বিয়ে শাদী করিস, সে মেয়ে তোর ঘর করবে কিনা। কারণ এক মুঠ ভাত যদি তাকে তুই দিসও, কিন্তু তোর ওইটা সে নিতেই পারবে না, সেইটার জন্যই তোর সংসার থেকে পালাবে। তুই অন্য ছেলেদের মতো না, তোর সবকিছু একটু আলাদা আলাদা, বুঝতে পারছিস? এটা আমি বুঝে গেছি। কেন কখনো আমি সুখ পাইনি তোর কাছে গেলে। তুই শুধু আমাকে তোর মতো করে তোর স্বার্থ মেটায় নিস, আর আমাকে শুধু কষ্টই দিস। তোকে বলে এদিকে দে ওদিকে দে, তুই তোর মতো চলিস। তোর মধ্যে কোনো ধৈর্য নাই, সহানুভূতি নাই, কোনো মনুষ্যত্ববোধ জ্ঞানই নাই। তুই শুধু তোর মতো করে দেখলি, আমাকে কষ্ট দিয়া ছাড়া আর কোনোদিন তুই কোনো কিছু বুঝলি না। বান্ধবী, আমার প্রতি তোর এতটাই অভিমান হয়ে গেছে রে? কবে কবে এরকম হলো রে, আমি তো তা বুঝি নাই। আচ্ছা, তোকে আর আমি ডাকবো না। এখন থেকে ফাতেমার সঙ্গে সময় দেব। জানিস না, ফাতেমা আমার দিকে চেয়ে থাকে, কিন্তু তোর কারণে ওকে আমি একদম সময় দিই না। এই তো, এই তো তুই বললি একখান কথা। হুঁ, তোর মতো ছেলেরে আমার খুব ভালো করে চেনা আছে। মানে আমি যদি কখনো আমার এই নিজের সর্বোচ্চ তোর কাছে আর না ধরা দিই, তাহলে তুই ফাতেমা, ওই আর একটা মেয়ে, তার কাছে তো যাবি। শেষ পর্যন্ত তোর এই রূপটাই আমার চেনা আছে। এই যে এখন বুঝে ফেলাম, তোর মুখ দিয়েই তো বের হয়ে গেল। বুঝি না মনে হয় না এরা? হ্যাঁ, এটাই তো তুই পারবি, তাছাড়া কি পারবি বল? আজ আমি 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 তোর কাছ থেকে সরে আসলে তোর কোনো অনুশোচনা মনের মধ্যে একটু উদয় হচ্ছে না, একটু তোর মন খারাপ হচ্ছে না। অথচ তুই আমাকে ফেলে আবার ফাতেমাকে ধরবি। তার মানে তোর এটা ব্যবসা, এটা তোর নৈতিক চরিত্র, তাই না? দেখ বান্ধবী, তুই আমাকে আসলে এইভাবে বলিস না। আমার দারুণ লজ্জা লাগে রে। কারণ তোর সাথে ইতিপূর্বে এইভাবে চলাফেরা করতে করতে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। কিছু ভাল লাগে না জানিস। আমার শুধু এটা করতে মন চায়, তোকে বারবার কাছে পাইতে মন চায়। তোকে আসলে আমি যেভাবে আদর যত্ন করি, এভাবে আসলে আমার করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেদিন তোকে নিয়ে আমি হানিমুন করে বেড়াই আসি, ঠিক 3টা দিন পরে আবার আমার মন চায় তোকে কাছে পেতে। বুঝতে পারলি? এই জন্য তোকে আমি বারবার ডাকি। আসলে তোর টাকা পয়সা নিয়ে এটা এমনি আর কি ঠাট্টা করে নেই, কিন্তু মূলত তোর ওই সমস্ত পেতে আমার খুব ভাল লাগে। তুই এত সুন্দর করে তুই আমাকে উপহার দিস না, বা হাজারো কষ্ট হলেও তোর চোখে জল থাকলেও তুই আমাকে কখনো বুঝতে দিস না। এই যে সহ্য করে নিস, এটাই আমার ভালো লাগে। এই জন্য তো তোকে ডাকি। কিন্তু আজকে তুই উল্টো হয়ে আমার সবকিছু এলোপাতাড়ি করে দিচ্ছিস। তো আমি ফাতেমার কথা বলবো না তো কি বলবো বল? হ্যাঁ, তো যা না, যা তোর ফাতেমার কাছে। তো আমার কাছে আর এই সমস্ত শোনাচ্ছিস কেন? তোর কাছে আমি কখনো যাব না, এটা মনে রাখিস।
যা তোর ভাতিমার কাছে যা। না রে বান্ধবী, দেখ, আমার উপরে এরকম ভুল বুঝিস না, রাগ করিস না। আমি তোকে ছাড়া কাউকে আসলে চিনবো না, কাউকে ডাকবো না, কাকে ভালোবাসবো না। তুই শুধু আমার সবকিছু। তোকে আমি একদম বলতে পারি না, আমি দারুণ মিস করতেছি জানিস। তুই আমাকে একটু কালকে সময় দিবি বল? ও, তাহলে তোর আবার ইয়ে উঠছে না, আবার লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে ঠিক আছে, আমি তাহলে তোর সাথে দেখা করব, কিন্তু তুই প্রমিস কর কালকের পরে, এটাই কালকে লাস্ট ডেট, কালকের পরে আর কোনোদিন তুই আমাকে ডাকবি না। কালকে তুই জন্মের জীবনের শেষবারের মতো তোর যা খুশি তুই তা কর। আমার যত কষ্টই হোক যা হোক আমি সব মুখ বুজে সহ্য করে যাব। দেখ বান্ধবী, এইভাবে বলিস না। কালকে শেষ দিন হবে কেন? আর কি দিন পরে নেই? তুই আমার কাছে বিদায় নিতে আসতে চাচ্ছিস? বিদায় নিবি না। আমি তোকে পূর্বের মতো আর কখনো এভাবে কষ্ট দিয়ে কোনো কিছু করব না। দেখ, তোর আর আমার ইচ্ছায় যা হবে তাই। মনে থাকবে তো কথাটা? হ্যাঁ রে, একদম মনে থাকবে। কারণ আমি বুঝতে পারছি আমার সমস্ত আচরণে তুই অনেক কষ্ট পেয়েছিস। এই জন্য তুই এরকম কথা বলছিস, কারণ ইতিপূর্বে তো তুই এরকম কিছু আমাকে বলিস নাই। হঠাৎ করে যে এরকম বলতেছিস, আসলে দিনের পর দিন যে তোকে আমি এতটা কষ্ট দিয়ে আসতেছি, তা তো আমি আসলে আমি বুঝতে পারিনি রে। আর এরকম ভুল হবে না। তোর আর আমার সমন্বয়ে যেটা হবে সেটাই। এই তো লক্ষ্মী ছেলে আমার। এখন না কত সুন্দর করে কথা বলছিস তুই। তোর মনের মধ্যে এখন কত সুন্দর একটা বোঝ আসছে। হ্যাঁ, মানুষ ঘা না খেলে শেখে না, বুঝতে পারছিস? এই যে এইরকম কথা বললে তো তোকে আমি কখনোই মানে নিষেধ করতাম না, তোর কাছে আমি আবার যাইতাম। কিন্তু তুই গেলে কি করিস? অতবার ওইটা দিয়ে যেভাবে ইয়ে করিস, তুই বল একটা মানুষ কি সুস্থ থাকে? আমি তারপরও মুখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা সহ্য করে তোর কাছ থেকে চলে আসি। কিন্তু জানিস না রে, পরে যে 2-3টা দিন কি যে একটা অসুস্থ বোধ হয়ে যায় আমি, এটা আসলে কাউকে বলতেও পারি না, লজ্জা লাগে। তো দেখ দাদা, তুই আর এইরকম আমার সঙ্গে আচরণ করবি না। মানে দুইজনের সমন্বয় করে যেভাবে হবে সেভাবে করবি, তাহলে তোকে আমি কন্টিনিউ চালিয়ে নিতে পারবো। কিন্তু আমি যেহেতু সুস্থ থাকি না, তাহলে তোর কিসের টাকা দেবো আর তোর সঙ্গে আমি কিসের সঙ্গ দেবো তুই বল? এই জন্য বলতেছি কি, আর কখনো এই ভুলটা করিস না। তাহলে যা, কথা ফাইনাল। আমি সব রাগ অভিমান সব উঠায় নিলাম। আর আমি কালকে বিকেলবেলা দেখা কর, আর ওই যে পূর্বের ওই জায়গায় যাব। কিন্তু ওখানে এসে আর কিন্তু এরকম আমার সঙ্গে বদ আচরণ করবি না, ঠিক আছে? তো ঠিক আছে, মা ওই ওই যে চলে আসতেছে, মা আবার বুঝে ফেলতে পারে। রাখি এখন, পরে আবার ফোন দিস। আচ্ছা, তাহলে কথা ওইটাই। তো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার কলেজ বন্ধুর সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি সালমা রেকর্ড চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা সালমা রেকর্ড চ্যানেলের সাথেই থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।